সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানটি নিবেদন করছেন হেড অ্যান্ড শোল্ডার্স। বাংলার আকাশে পুজো পুজো গন্ধ, চারিদিকে সাজ সাজ রব। মা আসছেন, যেন অনেক প্রতীক্ষার অবসান। কারো প্রতীক্ষা নতুন জামা কাপড়ের জন্যে, কেউ বা অপেক্ষা করে আছেন নতুন জায়গায় বেড়ানোর জন্যে, কারো প্রতীক্ষা পুজোর সাহিত্য পড়ার জন্যে। পুজো আছে কিন্তু পুজোর সাহিত্য নেই, এ কথা ভাবাই যায় না। পুজোর সাহিত্যই তো বাংলার সংস্কৃতিকে রঙিন করেছে। বুঝতেই পাচ্ছেন আমাদের আজকের আড্ডা পুজোর সাহিত্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর আছেন বিশিষ্ট প্রকাশক সুধাংশু দে। শীর্ষেন্দুদা, প্রথমেই আমি আপনার কাছেই যাব। তার কারণ হলো যে আমরা তো এখন দেখছি যে বেড়ানো, ঘোরা, খাওয়া দাওয়া, নতুন পোশাক আশাক ইত্যাদির সঙ্গে এসে ছেলে মানুষ বলুন, বড় বলুন, যুবক বলুন, সকলেরই পুজো সংখ্যাটা হাতে উঠে এসেছে, বা সকলের হাতেই যেন একটা পুজো সংখ্যা। তাহলে কি আমরা বলবো যে বাঙালির যে গ্রামীণ দুর্গাপুজো বা শহুরে দুর্গাপুজো, তার সঙ্গে পুজো সংখ্যা সমার্থক? গ্রামের কথা তো এখানে বলা যাবে না। প্রথম কথা, গ্রামের লোকের একটু হয়তো সঙ্গতি কম, যাকে বলি, সেটা হয়তো তারা পুজো সংখ্যা টংখ্যায় অতটা দূরে পৌঁছয় না, সব গ্রামে পৌঁছয় না। কিন্তু শহর এবং মফস্বল শহর, আধা গঞ্জ, আধা শহর, এইসব জায়গায় পুজো সংখ্যা ভালোই পৌঁছয় এবং যায়। গ্রামে যায় কিন্তু হাতে গোনা পুজো সংখ্যা। কিন্তু পুজো সংখ্যার সঙ্গে বাঙালির সম্পর্ক তো আজকের নয়, বহুদিনের সম্পর্ক। সেই আমাদের যখন সবে জ্ঞান হয়েছে, তখন আমরা দেখেছি যে বাড়িতে একটা পুজো সংখ্যা আসছে, সব বাড়িতেই, বেশিরভাগ বাড়িতে একটা করে আসছে। তখন তো বলছেন একটা করে আসতো, কিন্তু এখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পুজো সংখ্যা তখন কম ছিল, খুবই কম, একটা দুটো করেই আসতো, এত সংখ্যায় বেরোতো না। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে পুজো সংখ্যা বিপুল পরিমাণে বেরোয়, প্রচুর বেরোয়, আর সেটা খুব ভালোই বিক্রি হয় বলে আমাদের তো। ও সুধাংশুদা তো আছেনই, হ্যাঁ, আপনি বলুন, আপনি তো দীর্ঘদিন পুজো সংখ্যা বিক্রি করছেন বা পুস্তক ব্যবসায়ের সঙ্গে পরিচিত আছেন, তো এই পুজো সংখ্যার চাহিদা কি দিন দিন বেড়েই চলেছে? পুজো সংখ্যার চাহিদা দিন দিন বেড়ে চলেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ প্রত্যেক বছর কিছু না কিছু নতুন যেরকম পত্রিকা আসছে পুজো সংখ্যা, আবার কিছু কিছু পুজো সংখ্যা হারিয়েও যাচ্ছে। যেরকম আগে আমরা বলতেই পারি যে আগে যুগান্তর বলে একটা পত্রিকা ছিল, পুজো সংখ্যা বেরোতো, অমৃত বলে পত্রিকা ছিল, সেগুলো বেরোয় না। এখন সিনেমার পত্রিকা, কাগজ ছিল, গোয়েন্দা কাগজ ছিল, আপনার খেলার কাগজ ছিল, ডিটেকটিভ কাগজগুলো ছিল, সেই সব কাগজগুলো কিন্তু কমে গেছে। কিন্তু পুজো সংখ্যা কিন্তু আবার একদিকে বেড়েছেও। এখন নানা রকম ভ্রমণের পত্রিকা পাওয়া যায়। যদি আপনি বলেন যে জনসংখ্যাও তো বাড়ছে, মানুষের শিক্ষিতের হার বাড়ছে, সেই হিসাবে কি পুজো সংখ্যার এটা বাড়ছে? পুজো সংখ্যা বিক্রি বাড়ছে, প্রতি বছরই পুজো সংখ্যার বিক্রি কিন্তু ক্রমে বেড়েই চলেছে, এবং সেটা আমরা কলকাতায় বসে দেখতে পাই, যখন মফস্বল শহরগুলোতেও তারাও নিয়ে যায় এখান থেকে, কলকাতা থেকে এসে।
এবং আমরা যেটা দেখেছি সবচেয়ে যে যেখানে বাঙালি খুব কম অবাঙালি বেশি, যেন বোম্বে, দিল্লি, ম্যাড্রাস, এইগুলোতে যে কজন বাঙালি আছেন তারা বেশিরভাগ পুজোর সময় গেলেই পুজোর সংখ্যা নিয়ে এসছেন আপনাদের স্টলে। মানে আমাদের স্টল যায় আর কি, গিল্ডের স্টল, আমরা সব রকম জিনিস পাঠাই, বই এবং পত্রিকা। তাদের প্রথমেই এসে কিন্তু খোঁজ করেন পুজোর সংখ্যা কি নিয়ে। মানে অনেক দিন হয়ে গেলেও খোঁজ করেন? ধরুন এই সময় বেরোল, আপনি যদি 6 মাস পরে স্টল দেন সেটাও না, পুজোর সময়, তখন পুজো থেকে কালী পুজো পর্যন্ত এই সময়ের মধ্যে যে যেখানে যেখানে স্টল হয় আর কি, সেখানেই খোঁজ করে বেশি। শিশিন্দুদা, সুধাংশুদা বলছিলেন যে ওই পত্রিকাগুলো হারিয়ে গেছে, যেমন নাটকের উপর একটা বিশেষ পুজোর সংখ্যা বেরোতো, সিনেমার উপর বেরোতো, গোয়েন্দার উপর ডিটেকটিভ, সেটা আপনিই বললেন। তাহলে এইরকম হারিয়ে যাওয়ার কারণটা কি বলে মনে করেন আপনি? এই যে সময়ের সঙ্গে সঙ্গে এক একটা করে তোমার হুচুগের মতো একটা হয় আর কি। তারপর সেই সংস্থাগুলো থাকে না, সেই সব সংস্থা যারা করতেন সেগুলো থাকে না, এখন সেগুলো নেই। এটা প্যাশন নিয়ে অনেক, হয়তো গোয়েন্দা, আমি জানি গোয়েন্দা যে কাগজ বের করতো, গোয়েন্দা কাগজ ছেলে বের করতো, যে তার ওই প্যাশনটাই ছিল সে গোয়েন্দা কাহিনী। ভালো হতো না, কাগজ খুলে দেখেছি যে ডিটেকটিভ গল্পগুলো খুব কাঁচা, ঠিক সেই অর্থে ডিটেকশন নেই, অনেকটা হয়তো বিদেশ থেকে চুরি করে রেখেছে বা যাই হোক এরকম। খেলার উপর পুজোর সংখ্যা বেরোতো, খেলার মানে খেলার কাগজ যেগুলো ছিল সেগুলো পুজোর সংখ্যা কিছু কিছু বেরিয়েছে, কিন্তু সেগুলো খুব ভালো হতো না, হাই স্ট্যান্ডার্ডের নয়, কারণ খেলা ভিত্তিক তো, তাতে বড় লেখকরা কেউ লিখতেন না, হয়তো ছোটখাটো এদের লিখতে। আমি দেখেছি সেগুলো সাব স্ট্যান্ডার্ড কাগজ, তাও তবু বেরোতো, এটা ঠিক বেরোতো, পুজোর সংখ্যাও বেরোতো। তো এটা একটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ক্রেজ, মানে মানুষ পুজোর সংখ্যা কিনবেই, বড় বড় কাগজের পাশাপাশি ছোট কাগজ বা লিটল ম্যাগাজিন তারাও বের করে, সাত করে অনেক কষ্ট করে তারা বের করে। সেগুলো পুজো সংখ্যা কিরকম চলে আমি জানি না, বোধহয় এমনি সাধারণ সংখ্যার চেয়ে বেশি চলে। এটা আছে, এর একটা ডিমান্ড সারা বাংলাতেই আছে। আজকের ফাংশনের জন্য কি মোটা বিনুনি, কিন্তু চুল বড্ড পাতলা আর এত পড়ছে না। 1 টাকার প্যান্টিন, এই বিনুনি করে মোটা আর চুল পড়া করে একদম কম। প্যান্টিন এখন মাত্র 1 টাকায়। কম দাম, মোটা বিনুনি। মিতু, আমি কি করিনার মতো হতে পারি? হ্যাঁ, কিন্তু এই ড্যান্ড্রাফ। মা, এবার সাধারণ শ্যাম্পু বদলে করিনার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু নিয়ে এসেছি। মাত্র 1.5 টাকার প্রতি ওয়াশে হেড এন্ড শোল্ডার্স দিয়ে চুল থাকে ড্যান্ড্রাফ ফ্রি সব সময়। ওয়াও, হেড এন্ড শোল্ডার্স, দাম কম কিন্তু খুশকি থেকে মুক্তি হরদম। পিএনজি। বিশ্বাসই করতো না প্যান্টিন আর হেয়ার ফলের প্রবলেম। প্যান্টিন ট্রাই করার জন্য পোজ করতে হয়, বিশ্বাস করতেই হলো। 100 বার ব্রাশ করলেও হেয়ার ফলের জিরো দুশ্চিন্তা। নিজে ট্রাই করুন, আপনিও বিশ্বাস করবেন। প্যান্টিন। পিএনজি। সুতরাং আপনি একটুখানি বলছিলেন না যে বাইরে যেখানটাই যায় সেখানটাই পুজো সংখ্যার খোঁজ করে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এরকমও তো দেখেছি, ধরুন যাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, তারা হয়তো বাংলা কথা বলতে পারে কিন্তু বাংলা ভাষা জানে না, পড়তে পারে না, তাদের ক্ষেত্রে বাঙালি হয়েও কি বলবো তাদের পুজো সংখ্যা নেই? না, তাদের ক্ষেত্রে তাদের বাবা মারা পড়েন, কিছু কিছু ছেলে মেয়ে আছে এখনো তো বাংলা মিডিয়ামে পড়েন, কিন্তু সত্যি যেটা বললেন আপনি, যে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের কাছে কিন্তু পুজো সংখ্যা নেই বললেই, মানে তারা বাঙালি, তারা বাঙালি ছেলে, অথচ বাংলা কথা বলে, বাংলায় আলাপ আলোচনা করে, সবই করে, কিন্তু বাংলাটা হয়তো তত ভালো পড়তে পারে না। কিন্তু পড়তে না পারার জন্য ওরা কিন্তু বঞ্চিত হচ্ছে কিন্তু পুজো সংখ্যা থেকে। কারণ ইংরেজি পত্রিকা পুজো সংখ্যা বেরোতো, আমাদের স্টেটসম্যানের বেরোতো, এখন স্টেটসম্যানের এখন আর পুজো সংখ্যা বোধহয় 2-3 বছর আগে একবার দেখতাম, তাও পুজোর পরে বেরোতো, কিন্তু এখন ইংরেজি মিডিয়ামের ছেলে মেয়েদের কাছে কিন্তু পুজো সংখ্যা নেই। হিন্দুস্তান স্ট্যান্ডার্ড বের করতো, আগে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের একটা পুজোর সংখ্যা বেরোতো, সেটা কিন্তু মোটামুটি চলতো, ভালোই চলতো, কিন্তু এখন তো আর সেটা আমরা পাচ্ছি না। কিন্তু ইংরেজি পড়া ছেলে মেয়েদের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। শিশিন্দুদা, আমরা তো অভিযোগ শুনি, আপনিও নিশ্চয়ই শুনেছেন, সুধাংশুও নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে এখনকার পুজো সংখ্যায় যে সমস্ত গল্প, উপন্যাস, কবিতা বেরোয় সেইভাবে নাকি কালজয়ী হয় না। এর কি কারণটি বলে আপনি মনে করেন? না, আমি এটাতে প্রতিবাদ করব যে কালজয়ী হয় না নয়,
কারণ এখন যত বড় বড় কাগজ যারা পুজো সংখ্যা করেন সেই লেখাগুলো দিয়ে কিন্তু পরবর্তী নতুন বই আকারে বেরোচ্ছে এবং সেই বইগুলো বিক্রি হচ্ছে ভালো এবং পাঠক নিচ্ছে। এখন বলতে পারেন যে একটা পত্রিকায় 10খানা উপন্যাস বেরিয়েছে, 10খানা উপন্যাস হয়তো কারো ভালো লাগলো না, সেখানে তার হয়তো 5টা ভালো লেগেছে, 2টো মাঝারি লেগেছে, এটা হতে পারে। কিন্তু পুজো সংখ্যার লেখাগুলো মান খুব কমে যাচ্ছে বা সেটা কালোজয়ী হচ্ছে না, এটা ঠিক ততটা নয়। আপনি কি একই কথা বললেন? না, আমি যেটা বলি সেটা হচ্ছে আমি তো সেই ছেলেবেলা থেকে পুজো সংখ্যার উপন্যাস গল্প পড়ে আসছি এবং লিখছেনও তো। হ্যাঁ, তার আমি লিখছি যতদিন, তার থেকে দ্বিগুণ বছর আমি পড়ে আসছি। তো আমি যা দেখেছি তাতে কালোজয়ী কটা লেখা হয়, তোমার কালোজয়ী হওয়ার তো সোজা কথা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সমসাময়িক কোন লেখা কালোজয়ী হবে সেটা আমাদের তৎক্ষণাৎ বলে দেওয়া যায় না। অসম্ভব। সাহিত্যের বিচারটা অনেক সময় সাপেক্ষ বিচার, অনেক দিন সময় লাগে জিনিসটা হজম করতে। অনেকেই হয়তো একটা সময় খুব হইচই ফেলে দিল একটা উপন্যাস, পরবর্তীকালে দেখা গেল সেই উপন্যাসটা যেমন ডিমান্ড নেই, আর লোকে পড়ছেও না, বা পড়েও বলছে জলো লেখা ভালো লেখা না। আবার কোনো লেখা হয়তো তাৎক্ষণিকভাবে গৃহীত হয়নি, উপেক্ষিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে লোকে খুঁজে খুঁজে সেটা পড়েছে। এখন এর বিচারটা কিভাবে হবে? সাহিত্যের কালোজয়িত্ব এবং কালোজয়ী না হওয়ার মাপকাঠি কিছু নেই। মাপকাঠি যদি থাকতো তাহলে খুব ভালো হতো। এটা বলে দেওয়া যায় না যে এই জিনিস থাকলে কালোজয়ী হবে। সাহিত্যের এরকম কোনো মাপকাঠি নেই। আচ্ছা, আপনার কি কোনো এরকম কোনো সমস্যা হয় না, বা আপনার মতো যারা বিখ্যাত বিখ্যাত লেখক আছেন, ধরুন সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, আরো যারা বিখ্যাত আছেন, তাদের দেখা যাচ্ছে তারা বড় প্রতিষ্ঠানের শারদীয়া পত্রিকায় লিখছেন এবং একাধিক ছোট প্রতিষ্ঠানের শারদীয়া কাগজে লিখছেন, তো একসঙ্গে এত চাপ নিয়ে তিনি লিখছেন, তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে আপনি যদি বলেন যে লেখার মানটা একটু কমে গেল, হয়তো একটা উপন্যাস বা একটা গল্প লিখলে বোধহয় ভালো হতো, কিন্তু যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নামটা দিলে পত্রিকার বিক্রিটা একটু বেশি হবে, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের নামটা দিলে বেশি হবে বিক্রি, এই ভেবে তো অনেক সময় করেন, তো সেই ক্ষেত্রে কি সমস্যা হয়? আমার ক্ষেত্রে আমি তোমাকে এই প্রশ্নটা জবাব আমি আমার দিক থেকে দিতে পারি, কারণ অন্যের এক্সপিরিয়েন্স তো আমার নয়, আমার আলাদা এক্সপিরিয়েন্স। আমি যেরকম সুধাংশু জানে বা সম্পাদকরা জানেন যে আমাকে চাপে না ফেললে, আমি একটা সময় হয়তো উৎসাহে বলে নিজে থেকে লিখতাম, কিন্তু বেশ দীর্ঘদিন হলো, গত 25-30 বছর হলো আমি আমাকে চেপে না ধরলে আমি লিখতে পারি না বা লেখা আমার আসে না। আমি সারা বছর হয়তো নানা রকম অকাজ কুকাজ করে, অকাজ কুকাজ বলতে আলস্য সময় কাটাচ্ছি, টিভি দেখলাম, খেলা দেখলাম, এটা করলাম সেটা করলাম, ঘুরে বেড়ালাম, মানে হেঁটে বেড়াতে খুব ভালোবাসি, কিন্তু লেখার টেবিলে যাচ্ছি না। ওই লেখা, কলম, কালি, এগুলো আমার কাছে তখন জ্বরের ভয় এবং জ্বর, মানে ওটা ধরলে যেন জ্বর আসবে এরকম একটা ভাব। অথচ লেখার তাগাদা আসছে, তখন এটা টেম্পোতে উঠে যায়। যখন সম্পাদকরা বলে যে আর উপায় নেই, বা আপনাকে পুলিশের ধরে নিয়ে আসতে হবে, বা আপনাকে গুলি করা হবে, এরকম যখন একটা অবস্থা হয়, তখন আমি কলম ধরে। হ্যাঁ, এবং ওই চাপে আমি লিখেছি যা কিছু। গত 30-40 বছর ধরে আমি কালোজয়ী লেখক টেখক নই, কিন্তু যা লিখেছি তা ওই চাপে পড়ে লিখেছি। আর যদি কিছু হয়ে থাকে, নাও হয়ে থাকতে পারে, যদি কিছু হয়ে থাকে তাহলে ওই চাপের মধ্যেই হয়েছে। সময়টা বড় কথা না, এই চাপটা তো আমরা সবসময় দিয়ে রাখি, আমরা সবসময়ের জন্য চাপ দিয়ে রাখি। আমাদের থেকে যারা পুজো সংখ্যা পত্রিকা বার করেন তারা আমাদের থেকে কম সময়ের জন্য চাপ দিয়ে রাখেন, তারা হয়তো 3 মাস চাপ দেন, আর আমরা সারা বছর চাপ দিয়ে রাখি যে আমাদের একটা বই করতে হবে, আরেকটা বই করতে হবে, পরের বইটা করতে হবে। এই চাপটা, এবং সেটা তো আর একটা লেখা একই রকম তো নয়, তো ভ্যারাইটিজ লেখা। শীর্ষেন্দা যেমন অনেক রকম লেখা লিখতে পারেন, যেরকম ভূতের লেখা লেখেন, যেরকম এমনি উপন্যাস লেখেন, এমনি রহস্য উপন্যাস লেখেন। শীর্ষেন্দার তো লেখার বিস্তৃতিটা বেশি নেই, কিন্তু আমরা চাপ দিয়ে রাখি কখন কোনটা মাথায় আসবে, যেটা মাথায় আসবে সেটা আমি পাবো। আসলে সময়টা এখানে ফ্যাক্টর নয়। আমি কম সময় লিখলাম, বেশি সময় লিখলাম, এটা বড় কথা নয়। খুব অনেক সময় ধরে লিখলে যে সেটা একটা ক্লাসিক ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। আবার অনেক কম সময় বসে লেখা, সেটা ওই তার মাত্রা সে অ্যাটেন্ড করে গেল, সে যতখানি তার যাওয়া ততখানি সে চলে গেল। এটা নির্ভর করে যে কতখানি কনসেন্ট্রিক লেখক, কতটা নিজেকে কনসেন্ট্রিক করতে পারছেন, কতক্ষণ কেন্দ্রীভূত করতে পারছেন নিজের মনটাকে, সত্তাটাকে। সেটা দেখা যাচ্ছে 5 দিনেই একটা ভালো উপন্যাস লেখা হয়ে যাচ্ছে। 5 দিনে লেখা সম্ভব নয়, কারণ তার একটা ভলিউম আছে, তো ভলিউমটা 5 দিনের পক্ষে সাপটে ওঠা মুশকিল। তবে হ্যাঁ, নিশ্চয়ই 1 মাস 1.5 মাস সময়ের মধ্যে সে যদি খুব কনসেন্ট্রিক হয়, খুব ধ্যানস্থ থাকে, তাহলে তার পক্ষে
একটা ভালো রসোত্তীর্ণ উপন্যাস লিখে ওঠা কিছু কঠিন ব্যাপার নয়, কিন্তু ওটা আবার ওই টাইম, অনেকে বলে অনেক সময় নিয়ে লিখতে ভালো হবে, তার কোনো মানে নেই। আপনি একটু আগে বলছিলেন না প্রকাশকরা লেখকদের উপর চাপ দেন, তো আমার এখানে একটা কথা জানতে ইচ্ছা করছে, আপনারা তো এক সময় বা কলেজ স্ট্রিটে দেখেছি বা শুনেছি যে একসময় পুজোর সময়ে আপনারা বই বের করতেন, কিন্তু সেই ধারাটা এখন চলে গেছে কখনো বই মেলায় অথবা পয়লা বৈশাখে। তাহলে আপনারা এই পাল্টালেন কেন এই ভাবনাটাকে? না, ভাবনাটাকে পাল্টানো মানে পুজোর সময় পুজো সংখ্যার চাহিদাটাই বেশি। তখন এখনো যে বই বেরোয় না তা নয়, কিন্তু খুব কম সংখ্যক বই পুজোর আগে বেরোয়, যেটা হয়তো লেখকের কাছ থেকে বইমেলার সময় নেওয়া হয়েছিল, সে বইটা বেরোয়নি, কোনো কারণে আটকে গেছে, সেটাকে নিয়ে এসে মহালয়ার সময় বের করে দেওয়া বা পুজোর আগে বের করে দেওয়া। কিন্তু বেশিরভাগ বই চলে গেছে কিন্তু বইমেলার সময়, মানে এই পুজোর সময় যে পুজো সংখ্যায় যে লেখকরা লিখছেন আর কি, তার বেশিরভাগ বই আকারে প্রকাশিত হচ্ছে কিন্তু বইমেলায়, এবং কিছু বই চলে যাচ্ছে পয়লা বৈশাখে। এইটা পুজো সংখ্যা থেকে কিন্তু এটা আমরা পাচ্ছি, কারণ পুজো সংখ্যা যদি এতগুলো না বেরোতো তাহলে এতগুলো লেখকের এত উপন্যাস আমরা একসঙ্গে পেতাম না। আজকে আমার প্রকাশনী থেকে যদি 10টা বেরোয়, অন্য প্রকাশনী থেকে 5টা বেরোচ্ছে, আরো একটা প্রকাশনী থেকে 2টো বেরোচ্ছে, কিন্তু এটা পুজো সংখ্যাটাকে যদি সামনে না পেতাম বা পুজো সংখ্যা উদ্দেশ্য করে লেখকরা যদি না লিখতেন, তাহলে এই যে একটু আগে বললেন না যে চাপে পড়ে লিখতে হয়, সেরকম শীর্ষেন্দার মতন আরো অন্যান্য সাহিত্যিকদেরও চাপে পড়ে লিখতে হয় এই সময়, এবং সেই লেখাগুলো আমরা বেশিরভাগ বইমেলায় নিয়ে গেছি। আর বইমেলার সময় বইটাকে আমরা সবাইকে দেখাতে পারি, এই একটা সুযোগ এসে গেছে। বেশিরভাগ লোক তো পুজো সংখ্যা খোঁজে যে কি পুজো সংখ্যা বেরিয়েছে, এখন নতুন বইয়ের ক্ষেত্রে পুজো সংখ্যাটাই তাদের কাছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু 2-1বার পরীক্ষা করিনি তা নয়, যে পুজোর আগে আমরা কোনো পুজো সংখ্যায় না প্রকাশিত হয়ে বই আকারে আমরা প্রকাশ করেছি, এবং সেটার মূল্য আমরা আলাদা পেয়েছেন। সেটা নজির আছে আর কি, যে পুজোর আগে কোনো পুজো সংখ্যায় না বেরিয়ে বই আকারে বেরো, সেটা আমরা দেখেছি, যে আমরা তার নজির রেখেছি যে কত সংস্করণ আমরা বেশি বিক্রি করতে পারি, সেটাও এক্সপেরিমেন্ট করা আছে। কিন্তু সেটা যদি আমরা ভবিষ্যতে কখনো আবার সময় পাই বা লেখকরা লিখে দিতে পারেন, পুজো সংখ্যায় না দিয়ে হয়তো সরাসরি বই আকারে করা হবে পুজোর আগে। আচ্ছা, শীর্ষেন্দুদা, আমরা শুনেছি বা আমি যখন একটা বড় হাউসে কাজ করতাম তখন দেখেওছি, এবং আপনার জীবনে তো নিশ্চয়ই সত্য, সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তাদের পুজোটা আসে ভাদ্র আশ্বিন মাসে, কিন্তু যারা লেখক তাদের নাকি পুজো আসে যে এই যে পুজোটা গেল তারপর থেকেই তাদের পুজোটা চলে আসে, কারণ সম্পাদক প্রকাশকদের তাগাদা আছে যে পরের পুজোর জন্য আপনাকে এই উপন্যাসটা দিতে হবে, এই গল্পটা। তাহলে আপনারা কি সারা বছর ধরেই পুজোটাকে অনুভব করেন, পুজোর আমেজটা? ঠিক তা নয়, আসল কথা তুমি ঠিকই বলেছো যে পুজো সংখ্যা এবছর শেষ হয়ে গেল এখন, আর কিছুদিন মধ্যেই মানে পুজোটা কেটে কেটে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতেই আমাদের চিঠি পাঠানো হয় যে আপনাকে সামনের বছর এই পুজো সংখ্যায় এই উপন্যাস লিখতে হবে। এটা অনেক আগে থেকে নোটিফাই করা হয় এই কারণেই যে যাতে লেখক সময় পান লেখার জন্য। তো সময় তো অনেক দেওয়া হয়, 1 বছরের কাছাকাছি সময় দেওয়া হয় যে লেখার জন্য। ছোট উপন্যাস আরো 30-40 হাজার শব্দের উপন্যাস, তো সেটা লেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হলো। এখন লেখক সেই সময়টাকে কিভাবে ব্যবহার করবেন, অনেকে হয়তো চিঠি পেয়ে লিখতে বসে গেলেন, এরকম ভালো ছেলে অনেক আছে, ভালো ছেলে মেয়ে সেই দলে না একেবারেই নয়, এবং তারা বসেই যা লিখে, এবং তারা হয়তো স্টিপুলেটেড টাইম থাকে 31শে মে বোধ হয়, তাই না? কিন্তু অনেকে দেখা যায় জানুয়ারির মধ্যে লেখা দিয়ে দেয়, আর জানুয়ারি চাওয়া হয়, যেরকম ওই নতুন লেখক যারা তাদের কাছে চাওয়া হয় জানুয়ারির মধ্যে দিতে হবে, তারা দিয়ে দেয় জানুয়ারির মধ্যে। তো এরকম আছে। এখন কে এই সময়টার সদ্ব্যবহার করবে তার উপর নির্ভর করে। অনেকে, আমি যখন চিঠি পেলাম চাইটা হারিয়েই ফেললাম, মনেই রইল, তারপরে প্রকাশক বা সম্পাদক যখন আপনাকে ফোনে তারা দিচ্ছে, আমার ডেডলাইন পেরিয়ে যাবার অনেক পরে আমি লেখা শুরুই করি, এবং যখন আর সময় নেই। তবে এর মধ্যে আবার ধারাবাহিক লেখা লিখতে হয়। বিভিন্ন পত্র পত্রিকায় ধারাবাহিক, হয়তো শিশুরা 2টো পত্রিকায় ধারাবাহিক লিখছেন, তাকে তো সেই সময়ের মধ্যে ধারাবাহিকের লেখাটা তো বন্ধ করা যায় না, সেটা চলতেই থাকে। আচ্ছা সুধাংশু, এখনকার যে শারদ পত্র পত্রিকাগুলো বেরোচ্ছে, এইগুলোকে আপনি এক কথায় কি বলবেন, কেমন মনে হচ্ছে আপনাকে?
আপনার? খুবই ভালো, মানে আগের চেয়ে তো অনেক পত্রিকার চেহারা বদলে গেছে, ছাপা বদলে গেছে, রং বদলে গেছে, কাগজ বদলে গেছে, কাগজ বদলে গেছে। মানে এখনকার চেহারা দেখলেই মনে হয় যে পুজো সংখ্যা একটা হাতে নিলে আপনার কিন্তু প্রথমটাই খুব মানে হাতে নিতে ইচ্ছে করবে। টেকনোলজিক্যালি মানে রঙের বাহার হয়ে অনেক গেছে। একটা বিশাল পার্থক্য। পরিবর্তন আমাদের ছেলেবেলায় যে আমরা পুজো সংখ্যা দেখতাম তার সঙ্গে এখনকার পুজো সংখ্যার মানে চেহারা এবং ছাপা, কাগজ, তার আর্টিস্টিক লেআউট হয়। শিশুন্ত, আমাদের তো সময় শেষ হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একটু সংক্ষেপেই বলবেন। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে অনেক বড় বড় হাউসের যে সমস্ত পত্রপত্রিকা বেরোয়, আবার ছোট ছোট পত্রপত্রিকায় বেরোয়, কিন্তু ছোট ছোট পত্রপত্রিকায় অনেক ভালো লেখা বেরোয়, কিন্তু দেখা যাচ্ছে বড় হাউসের চাপে পড়ে অনেক সময় ছোট ছোট পত্রপত্রিকা বা স্মারক পত্রিকাগুলো হারিয়ে যাচ্ছে। এই কথা কি ঠিক? অনেকে বলেন অবশ্য। আসলে বড় পত্রিকার সঙ্গে ছোট পত্রিকার তো কোনো কম্পিটিশন নেই। বড় পত্রিকার বাজার আলাদা, ছোট পত্রিকার বাজার আলাদা। তারা যদি কম্পিট করতে যায় তারা তো হারিয়ে যাবে। কম্পিট ওভাবে করা যায় না, হারিয়ে গেলে আবার নতুন করে জন্মায়। মিডিল ম্যাগাজিনের ধর্মই হচ্ছে তাই, বেশি দিন চলে না, হারিয়ে যাবে আবার নতুন করে একটা কাগজ। অনেকগুলো লিটল ম্যাগাজিন আছে যারা খুবই ভালো লেখা, খুবই ভালো ইয়ে করেন। আমরা তার থেকে অনেক উপন্যাস ছেপেছি, অনেক প্রবন্ধের কালেকশন ছেপেছি। অনেক লিটল ম্যাগাজিন খুবই ভালো করে, খুব যত্নের সঙ্গে করে। এখন লিটল ম্যাগাজিনের বিক্রিও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব আজ থেকে 110 বছর আগে, অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে উদ্বোধন পত্রিকার মাধ্যমে প্রথম শারদ সাহিত্যের সূচনা হয়েছিল। স্বামী বিবেকানন্দ এবং শারদা মায়ের আন্তরিক উদ্যোগে উদ্বোধনের আশ্বিন সংখ্যায় প্রথম আমরা দেখেছিলাম শারদ ভাবনা। শারদীয়া পত্রিকা, পুজোর সাহিত্য, এগুলি তো বাঙালির সাহিত্য অনুভূতিকে রঙিন করেছে, বৈচিত্র্যময় করেছে, আর বাঙালির পার্বণকে করেছে অভিনব, চিরন্তন। সামনে পুজো, আপনারা সবাই ভালো থাকবেন। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের এবং যারা পাঠক, দর্শক সকলকে আন্তরিক অভিবাদন।